অর্থ বিভাগের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয়, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, উপস্থিত অত্র বিভাগের নবীন প্রবীণ ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই সমাপনী অনুষ্ঠান করার কথা ছিল এমন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ডিপার্টমেন্টের একটা ঐতিহ্য সৃষ্টি করতে চেয়েছিলাম। এই ডিপার্টমেন্টে এমন একটি প্রোগ্রাম উপস্থাপন করে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা সেই প্রোগ্রাম করতে পারিনি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের প্রোগ্রাম সারাক্ষণে আপনারা অনুষ্ঠানকে উপভোগ করে আমাদের প্রোগ্রামকে সুন্দর করবেন এবং এই কামনাই করছি। সাথে সাথে আমাদের এই সমাপনী উৎসবের জন্য আমাদেরকে উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদেরকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, ভবিষ্যতেও আমাদের কর্মচঞ্চল জীবনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিবেন। আমাদের সকল শিক্ষক মণ্ডলীকে আমরা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করার জন্যে, আমাদেরকে সহযোগিতা করার জন্যে, আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উৎসবটি, এই অনাড়ম্বর উৎসবটির উদ্বোধন ঘোষণা করে উদ্বোধনী বক্তব্য রাখবেন আমাদের এই বিভাগীয় সভাপতি প্রফেসর আব্দুল মালেক ভূঁইয়া স্যার। আমি প্রফেসর আব্দুল মালেক ভূঁইয়া স্যারকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং উপস্থিত সহকর্মীবৃন্দ, বিভাগীয় স্টাফ সমূহ, আজকের এই অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠান 1993 সালের ছাত্রছাত্রীদের শেষ বিদায় অনুষ্ঠান, এবং বিদায় অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে তারা এটাকে সমাপনী অনুষ্ঠান বলে আখ্যায়িত করেছেন। সুতরাং একটা সমাপনী অনুষ্ঠান, এ ধরনের সমাপনী অনুষ্ঠান ইতিপূর্বে আর হয়নি, এটাই প্রথম। সম্ভবত এরা 25তম ব্যাচ বা এই ধরনের কিছু ভেবে করেছে কিনা আমি জানি না। আমার মনে হয় যাই হোক, এটা হলো নতুন নতুন ধরনের উৎসব, নতুন উৎসব। এই উৎসবের অবশ্যই আমি শুভকামনা করব এবং বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তারা যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তারা যেন নিজেদেরকে একজন দক্ষ কর্মকর্তা অথবা দক্ষ যেটাই হোক, নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে সেখানে কাজ করে। আমার অনুরোধ বলো আর আমার যেটাই বলো সেটা আমার অনুরোধ বলতে পারো বা কি বলবো, উপদেশও বলতে পারো, যে সেই চর্চা তোমরা করবে, যে দক্ষতা, যে আমি ভালো, আমি শ্রেষ্ঠ। আমার বাবা একটা কথা বলতেন, যে যেখানে যাও, যে কাজই করো, তুমি শ্রমিক হও, কিন্তু শ্রমিকের নেতা হবে। নেতা মানে ওই নেতা নয়, মানে ভালো শ্রমিক হবে। সুতরাং তুমি যেই প্রফেশনেই থাকো, যেভাবেই থাকো, তুমি যেন সেটা দক্ষতার সাথে করতে পারো, দক্ষতার সাথে দক্ষতা পরিচয় দিতে পারো, এবং দিলেই দেখবে তোমার মন প্রসন্ন, তুমি নিজে খুশি, এবং পার্শ্ববর্তী যারা আছে তারাও, তাদেরকে তুমি খুশি রাখতে পারবে। তো দক্ষতার সাথে কাজ করতে হলে একটা জিনিসই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে তুমি কাজটা সম্পূর্ণভাবে বুঝো কিনা, কাজটা ঠিক তুমি করতেছো কিনা। তোমাদের এই গত বছরে, এক বছরে যদি তুমি সুন্দরভাবে, আমি বারবার এই কথাগুলি আবার বলছি, তুমি যদি সত্যিকার অর্থে 1 বছর পড়াশোনা করতে, তোমার সিলেবাসটা তোমার জন্য কিছুই নয়, ভালো রেজাল্ট করা হয়তো কিছুই হতো না, কিন্তু তুমি নিশ্চয়ই মনোযোগী ছিলে না, যার জন্য রেজাল্ট খারাপ হচ্ছে। মাস্টার্সে যারা আসে অটোমেটিকলি আমরা ধরে নেব ভালো ছেলেরাই আসে। সুতরাং এখানে একটু পরিশ্রম করলে, একটু ভালো কিছু চেষ্টা করলে সে অবশ্যই ভালো করবে, এই বিশ্বাস অন্তত আর কারো না থাকুক আমার আছে, আমি বিশ্বাস করি। তো তোমরা সেটা করছো বলে আমি মনে করি না, কারণ সবাই যদি ফার্স্ট ক্লাস পেতে, আমি ভাবতাম যে না, সবাই দক্ষতার সাথে ওদের চেষ্টা করছে এবং তার ভালো রেজাল্ট করছে। সবাই ফার্স্ট ক্লাস পাবে না, সুতরাং আমি মনে করি যে সেরকম ভাবে কাজ করোনি। তবে কর্মজীবনে আমি মনে করবো প্রত্যেকেই দক্ষতার সাথে কাজ করবে, যেন জীবনে সরি বলতে না হয়, যে আমি পারিনি, আমি দুঃখ প্রকাশ করছি, আমি এটা এই সময় করতে পারিনি, এই কথাটুকু যেন না বলতে হয়, দক্ষতার সাথে কাজ করবে। এই উপদেশটুকু দিয়েই আমি আজকে এই অনুষ্ঠান উদ্বোধন করছি। তোমরা যারা দাঁড়িয়ে বা কষ্ট করে আমাদের এই জায়গাটায় আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ এই জন্য, কারণ তোমাদেরকে আমরা বেশি কিছু দিতে পারবো না, আমরা আগেও বলেছি। তো শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান। আমি একটা কথা বলি, তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে, কাজেই আমরা যতটুকু আশা করি ততটুকু হয়তো দিতে পারবো না, তবে চেষ্টা করে যাব।
তো শুরুতে আমাদের থাকছে একটা সমবেত সঙ্গীত, যেটা বিদায় সম্পর্কিতই হবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অংশগ্রহণ করছে ইলিয়াস, প্রণব, বিনা, জয়, অসীম। আর তবলায় ওদেরকে সহযোগিতা করছে দীপঙ্কর। দর্শক, আমাদের মধ্যকার তো অনেকের সুপ্ত প্রতিভা কিছুটা কিছুটা আছে, কিন্তু এই কারণ আমাদের সিলেবাসটা এমন যে সকাল ওই 8:30টায় লাইভে ঢোকার পর বেরোতে হয় বিকেল 4:30টায়, কোনো কোনো সময় বিকেল 5টায়, কোনো কোনো সময় 5:30 সুতরাং ওইসব সুপ্ত প্রতিভার মধ্যে সুপ্ত রয়ে যায়, প্রকাশ করার কোনো উপায় হবে আমাদের। সুতরাং আমরা ছাত্ররা অনেকে অনেক রকমই আছে, যেমন আমাদের ইলিয়াসরা ভালো গান গাইতে পারে, মোটামুটি পারে। সে মানুষের কি করবো কিন্তু মোটামুটি পারে। ইলিয়াস এটা লন্ডনের রসিদ
জাহাঙ্গীর কি একটা তালি হওয়া উচিত না? হ্যাঁ যে বলতে পারবে তাকে পুরস্কার আছে। আমাকে প্রশ্নটা খালি একমাত্র আমাকে প্রশ্নটা করেছে আর তোমাদের সবাই গালি দিয়েছে না আসলে তুমি পড়ান আচ্ছা কে আসবে গানটা গাইবে কে? একজন অরিজিনাল গান। এখন গানটা গাইতে হবে আচ্ছা লিটন আসো দুজন আসো। তোমাকে চাই আমি আরো কাছে বুঝা গেছে কথাগুলি আসলে রমাকান্ত কামার ছিল কথাগুলো হ্যাঁ উল্টো শব্দগুলিকে উল্টো করে লিখে তারপর সুর ঠিক ছিল। কবি শামসুর রহমানের লেখা আবৃত্তি করবে। শামসুর রহমানের একটা কবিতা বলছি। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়ানো বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে উঠিনি মিরে মিরে দুপুরের সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিষ্ঠুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপপাতি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন, মাছ কৌটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোনে ধুয়ে মুছে বাসন কোসন সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টের রিপুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কখনো গান গেয়েছেন কিনা। এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বদ্ধ করে আজীবন। এখন তাদের গন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথুনিনের তীব্র গ্রাণ ভেসে আসে। কিশোরের প্রেমপত্র। কিন্তু বর্তমানে আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে। কোনো প্রসাধনী যেমন বিক্রির জন্য আশ্রয় নেওয়া হয় আকর্ষণীয় টিভি বিজ্ঞাপনের, তেমনি এক কিশোরী সুদর্শন এক কিশোরের প্রেমে পড়ে ওই কিশোরের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করছে বিজ্ঞাপনের ভাষা। প্রিয় প্রিয় সুন্দর, তুমি খুব সুন্দর, ভালোবাসা সহ প্রীতি ও শুভেচ্ছা রইল। তোমার লাক্সের মতো চেহারা,
কোকোলা লজেন্সের মতো মিষ্টি হাসি এবং ওর স্যালাইনের মতো বচনভঙ্গির কথা মনে পড়তেই আজাদ প্রোডাক্টসের কষে পড়া একটি বিশ্রী পাতা ও ডাগাভাঙা একটি কলম নিয়ে শরণাপন্ন হলাম। আশা করি লাইফ বইয়ের মতো সুস্বাস্থ্য ও ডেটলের মতো জীবাণুমুক্ত জীবন নিয়ে ভালোই আছে। আর আমি পচা সাবান খেতে না পারে ময়লা কাপড়ে শরীর ছাতাহীন রোদে পড়ে অলিম্পিক ব্যাটারির ছাঁচার মতো খুব সমস্যা আছি। থাক, উড়োজাহাজ মার্কা আলকাতরা লাগা আমার চেহারার কথা যা হয়তো তোমার মেলামাইনের মতো শক্ত ও হার্পিক বিমের মতো জগজগে জীবনে টেরও পাওনি। হ্যাঁ সত্যি, সানমন টেলার্সের স্টার্টিং শুটিংয়ে বানানো শুট সারা অঙ্গে জড়িয়ে রয়েছে। জুইয়ের মতো সুগন্ধি আর ফিলিপসের মতো আলো চড়ানো তুমি। তোমার এক সোনার মতো টানা টানা চোখ এবং ক্লোজ আপের মতো মিষ্টি হাসি মনে পড়তেই সানসিল্কের মতো মনটা জলমল হয়ে ওঠে। ইগলু আইসক্রিমের মতো ঠান্ডা আর মেরিল বেবিলুশনের মতো কোমল চেহারা, যাহাতে আবার ফেয়ার অ্যান্ড লাভলির মতো দিন দিন ফর্সা হচ্ছে। তাই অ্যারোমেটিক শেভিং ক্রিমের মতো তোমাকে বলতে ইচ্ছে হয়, কি যে ভালো লাগে, লা 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 কিউলি, তোমার তুলনা তুমি। সব রঙের সমাহার দিয়ে রোমানার বাহার নিয়ে ক্লিয়ারের মতো পরিষ্কার হয়ে যেন তানিন টেলিভিশনে এক আলোড়ন সৃষ্টি করে বেশ উঠো। তা থাক, এই কোনো বলপেনে এক কলমে মায়ের পার হলেও এবং রাইটার বলপেনে অনেকদিন চললেও তোমার গুণাবলী লিখে শেষ হবে না। আর অকারণে তোমার মূল্যবান সময় নষ্ট না করে এবং কর্মব্যস্ততার মধ্যে বিরতির সময় না বাড়িয়ে লিখে দিলাম একটু, বলা তো যায় না যদি লাগা যায়। সব শেষে ভেবজেলে রজনীগন্ধার গুচ্ছ এবং ধন্যবাদ তিব্বতের গোলাপ সহ নাম না জানা ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভুলভ্রান্তি থাকতে পারে লিখায়, ক্ষমা করার আছে যে উপায়, কিন্তু তোমার বাতাস। তোমাকে লেখা চিঠিটা তবে ভাই, তুমি ভবিষ্যতে আর এই কাজ কখনো করবে না। তাহলে কি নেতিবাচক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে? সিল বিষয় নিয়ে সারাক্ষণ মাথা ঘামায়, নাকি তাদেরও কিছুটা ওই সুপ্ত প্রতিভা নামক বস্তুটি নিঃসন্দেহ আছে? যাক, আমাদের সাবজেক্ট সম্বন্ধে আমাদের ধারণা ওনারা আমাদের গুরু। একটা কথা বলা যায়, ওনারা আমাদের গুরু, আমরা শিষ্য। আমাদের যেমন সুপ্ত প্রতিভা কিছু কিছু আছে, ওনাদেরও নিশ্চয়ই আছে। ওই গুণটাই হয়তো আমাদের মধ্যে চলে আসে। হয়তোবা এই প্রাণীবিদ্যার চাপে পড়ে ওনাদেরও ওই প্রতিভার বিকশিত হবার পরিবর্তে যাহা সুপ্ত তাহা আরো সুপ্ত রহিয়া গেল। তো ঠিক আছে, সেই সুপ্ত প্রতিভার কিছুটা ছিটে ফোটা আমরা দেখবো। আমি অনুরোধ করব যে আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর শাহ আলম স্যারকে উনার প্রতিভা ছিটে ফোটা। আঠারো, 16 বা 20 এ সময় ভালোবাসা, প্রেম, তারপর মানবিমান, তারপর বিচ্ছেদ, বিরহ, তারপর দুঃখ এবং এক সময় শেষ হয়। তা আমি আমার জানা মতে যারা ভালো শিল্পী এই উপমহাদেশে বাংলার, তাদের কয়েকজনকে আমি দাওয়াত দিয়েছিলাম। তারা এসছেন আজকে। যারা মরে গেছেন তারা তাদের রেকর্ডগুলো বাজানো হবে, আর যারা জীবিত তারা সকণ্ঠে গাইবেন। এবং তারা সবাই মঞ্চে আছে এবং তারা গাইবেন এমনি একটি ইতিহাস, এমনি একটি ঘটনা, নারী পুরুষের স্বপ্ন দেখা থেকে শুরু করে ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ। আসছেন শ্যামল। আমার স্বপ্নে দেখার হ্যালো, তালাত মাহমুদ, ভালোবাসা হয়ে গেছে। তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে ধূসর হয়ে আইসে আমার গায়ে, আইসে আমার গায়ে। প্রেম ভালোবাসায় নারী লাজুক হয়, প্রেমিক আসে, নারী কি বলে,
মানবেন্দ্র বলছি। সখী সখী বলকে চলে যেতে পথে যেতে কাঁপে গা সরমে জড়ায় পা, পথে যেতে কাঁপে গা সরমে জড়ায় পা, মনে হয় সারা পথ হয়েছে পিছন। হয়ে গেছে। সচিন কর্তা, সচিন কর্তা ঠিক আছে। নিশ্চিতে যাই এসছে, একটু দেরি করা যায় না? বন্ধুকে আরো বেশি হলে যদি কাটে প্রহর পাশে বসে হয়ে গেছে। অনেকদিন, অনেক দূরে। চলছে সতীনাথ কেমনটা গাইছে শহরের রীতিকথা ইটের পাজরে লোহার খাঁচায় শোনো বন্ধু
মানে সুকুমার বৃত্তির ঠিক হলো না? সুকুমার বৃত্তির চর্চাও তারা মাঝে মধ্যে চমৎকার সুপ্ত প্রতিভা। হ্যাঁ চর্চা কিছুটা বর্তমান অবস্থায় কি এই পৃথিবীটা প্রাণহীন? এখন স্যারের বর্তমান অবস্থায় স্যার আপনি বলেন উত্তরটা স্যারে দেখ। মানে স্যার এখন কোন পর্যায়ে আছেন এই তো তোমাদের প্রশ্ন তাই তো স্যার উত্তরটা আপনি দেন। স্যার ইউ আর দ্য বেস্ট ম্যান টু আনসার দিস। শোনো, আমি এই বিভাগে এসেছি আজ থেকে প্রায় 21 বছর হয়ে গেছে, 22 বছর চুলে পাক ধরেছি। তবু যখন ওখানে ছিলাম আমার মনে হচ্ছিল যে ওদের সাথে আমি ছিলাম, তোমাদের বয়স হয়েছে, তা নাহলে গান গাওয়া যেত না। এই দুটো জায়গাতে ব্যাকরণ পড়েছিলাম, মনে আছে সব? নিশ্চয়ই আছে। তো এখন ব্যাকরণ একটা অংশ ছিল এক কথায় প্রকাশ। জয় আবার এটা কিন্তু খুব ভালো জানতো। তোমরা কে বলেছে? জানতাম তো, ওইটা পরীক্ষা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ও পারে। আচ্ছা চেষ্টা করে দেখি। ও 5 থাকলে 5 পেত, 10 থাকলে 11 পেত, এরকম আর কি। না, কারণ ওখানে নাম্বার তোলা কিন্তু খুব সহজ, কারণ ওখানে একটা হলে একটা মার্ক। ছোটবেলা থেকে ওর বৃত্তি খুব বেশি ভালো ছিল। এটা মিথ্যা। ওই তো, আচ্ছা তাহলে পরীক্ষাটা হয়ে যাক। এখন আমি তাহলে ওকে এক কথায় প্রকাশ করার কতগুলো আইটেম দিচ্ছি, ও উত্তর করুক এবং সামনে সামনেই পরীক্ষা হয়েছে 5 পেত কিনা। হ্যাঁ, তো তোমাকে আমি প্রথম হচ্ছে ইয়েটা প্রশ্ন, সবসময় যাহা ব্যস্ত থাকে। সব সময় যাহা ব্যস্ত থাকে। লেডিস অন ফোন। ঠিক আছে, উত্তর একজন কাউন্ট নাম্বার কাউন্ট করলে একজন ভালো হয়। তুমি কাউন্ট করবে, ঠিক আছে, এক পেল। হ্যাঁ, তারপর হচ্ছে কর্মে অতিশয় তৎপর। হলে লুঙ্গি চোর। এটাও ঠিক আছে, ঠিক আচ্ছা। দেখিতে একই রকম যাহারা। দেখিতে একই রকম যাহারা, মানুষ না কিন্তু অন্য কিছু না। ও রাইট রাইট, ডাইনিং এর ডাল এবং হাত ধোয়ার পানি দুটো দেখে আসি। আমি ওই প্রথম কথা বলতে সত্যি হচ্ছে না যে জয় ভালো পারতো। প্রথম জীবনে ওই ডাইনিং হলে যে ওই ভুল করে ওই হাত ধোয়া পানিটা ডালের মধ্যে ফেলে দিয়েছিলাম, একটুর জন্য গণপিটুনি থেকে বেঁচে গেছি। আর একদিন একটা মেয়ে ডাল লেডিস হলে ডাল দেয়া আছে, মেয়েটা খেতে আসছে, সে জানে না যে বলটাতে ডালই ছিল। সে হাত ধুয়ে চারদিকে তাকায়, কিছুক্ষণ পরে মানে সরে গেছে, সরে যেয়ে দেখা একটা মেয়ে ওখান থেকে ডালটা নিয়ে খাচ্ছে। কি অবস্থা, এবার ডালের অবস্থা বোঝাই যায়। আচ্ছা, তারপর তোমার 4 নম্বর প্রশ্ন না? আচ্ছা, যা ক্রমেই বেড়ে যাচ্ছে। ইউনিভার্সিটির ভিতরের কারণ এটা। ভিতরে? হ্যাঁ, ভিতরে। হতাশ প্রেমিকের সংখ্যা। এটা wrong। এটা বেড়ে যাচ্ছে, বাড়ছে। আমি আমার হতাশ প্রেমিক না বাড়ছি, যদি কেউ মনে করে থাকবো আমি করছি, ভুল করবো। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি করা উচিত যে বুঝতে অক্ষম। কি করা উচিত যে বুঝতে অক্ষম। নোট আদায় করার টেকনিক তার জানা উচিত। নোট আদায় করার ভুল হলো না? মনে হচ্ছে তো ভাই তার তুমি বলো তাহলে। 4 জনের অফার পাওয়া প্রথম বর্ষের ছাত্রী। বললাম না। ছিল ওটা বলতে। আচ্ছা ঠিক আছে, যা নিয়ত পরিবর্তিত হচ্ছে। ও যা নিয়ত পরিবর্তিত হচ্ছে মানে এটা বোধহয় নোট আদায় করার টেকনিক। মানে কত ভাবেই না জুনিয়ররা সিনিয়রদের কাছে নোট চাচ্ছে। এটা ঠিক আছে, 5টা না? আচ্ছা আচ্ছা, যাহা সারাদিন ব্যবহার করা হয়। টয়লেট। যার দেওয়ার মতো কিছু নেই। ওই যে আমাদের ওই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার কিছু নাই, প্যারাসিটামল অ্যান্টাসিড। যে রোগী হোক আমার সাথে থেকে শুরু করে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তোমাকে প্যারাসিটামল অ্যান্টাসিড দিয়ে ভাগাই দিবে। আচ্ছা, যে সমস্যা এবারে প্রশ্ন কত পেল? আচ্ছা হ্যাঁ 7 আচ্ছা কোন হ্যাঁ ঠিক আছে 8 1 নম্বরটা আছে ঠিক আছে ধরে রাখো। আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে কোন প্রতিকার নাই যার। কোন প্রতিকার নাই যার মানে কোন একটা সমস্যা আছে যেটা প্রতিকার নাই। একটা বিষয় টেনে ওই সিট রাখা নিয়ে যে ঝগড়া এই সমস্যার কোনো প্রতিকার নেই। এটা ছিল এবং থাকবেও। আচ্ছা মহিলা বললে রেগে যায় যারা। এই যে বাসির ছাত্রী মহিলা বললে কেউ রাগ করে। আচ্ছা তারপরে হ্যাঁ কত আচ্ছা তারপরে হ্যাঁ সঙ্গীত চর্চার উত্তম স্থল। হলের বাথরুম সমানে গান চলছে তুমি আজ কত দূরে। টেপ রেকর্ডার না থাকলেও চলে সঙ্গীত। আসলে কথা আছে তো বাথরুম দরজা বলি কিছু কিছু শীত কিনে একটু বুঝতো এই জন্য এটা রক্ষা কবচ আর কি। যাহা বলা উচিত নয়।
যাহা বলা উচিত নয়। যাহা বলা উচিত নয়, যদি কোনো মেয়েকে কোনো ছেলে প্রেম নিবেদন করে সেই মেয়ের বলা উচিত না যে আমি বিবাহিতা। সুস্থ লোকের জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় যেখানে। এটা তো সহজ প্রশ্ন, ভার্সিটি ক্যাম্পাসেই তো। এই ক্যাম্পাসে দেখবেন কোন লোক ছেলের মাথা ধরেছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, ভাই আমার হলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন তো, বাস অ্যাম্বুলেন্স চলে আসবে। মাথার জন্য ভাই হেঁটে গেলেও তো হয়। আচ্ছা ঠিক আছে, তার উত্তরটা সেটা ঠিক আছে। আচ্ছা, অতিশয় ব্যয়সাধ্য কাজ যা অতিশয় ইউনিভার্সিটির লাইফে তুমি যেটা দেখছো সেটাই বলো। ইউনিভার্সিটি লাইফে অতিশয় ব্যয়সাধ্য কাজ, এটা বোধ ওই প্রেমিকার মন পাওয়া বোধ সবচেয়ে ব্যয়সাধ্য কাজ। তাই আমি জীবনে কোনদিন ওই কাজটা ট্রাই করি নাই। আমার ব্যাকরণের জ্ঞান কত পেল? 12, 13তে 12। তার মানে 1 মার্ক 14। আচ্ছা না ওটা ধরা যাবে। না 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 কোনো প্রশ্নই ফাঁসা নেই। সামনাসামনি এতগুলো মানুষের সামনে, আর বিশেষ করে আমার শিক্ষকরা আমার একদম সামনে। ভাই সাথে সামনে না বলে ইতিপূর্ব হয়নি। এটা কি সম্ভব? ফাসিলের সম্ভব এটা? সে ব্যাকরণের ভালো, আমি কিন্তু আগেই বললাম যে সে ব্যাকরণের ভালো। ছোটবেলায় 5 পেত। চেহারা দিয়ে পরিচয় না কিন্তু, চেহারা দিয়ে সব কিছু। আচ্ছা যাক, সকসক কইলে শোনা হয় না, সকসক কইলে শোনা হয় না। আচ্ছা যাক, চাই পরের এতে যাই। তো অসীমকে ডাকছি আমি। অসীম তুমি আসো, তোমার ও খুব ভালো আবৃত্তি পারে। আমি ওর থেকে ছোট্ট একটা আবৃত্তি শুনি আমরা। বিশ্ব ছড়াকার সুকুমার বড়ুয়ার দুটো ছড়া করছি। প্রথমে আরশোলা নিয়ে ছড়া। আরশোলা রে আরশোলা, তোদের যত কীর্তি আছে যাই না তো সে আর বলা। খাতার পাতা কাঠের খড়ম, পেঁয়াজ রসুন মশলা গরম। ফ্যাশন থেকে অফিস দোকান সব কানে তোর দাঁড় গোলা। রাত দুপুরে নকের করে মাংস গেলি চাট তোলা। আরশোলা রে আরশোলা। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম জামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা ডাল, তল তলে বাসি ডাল, থালাটাও ভাঙ্গা চোরা, বাটিটাও ঠিক আছে। খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। এক থেকে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটা শুধু কটা ঠিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। সে কিছু দেখাতে যাচ্ছে কিন্তু তারা মঞ্চে আসবে। মোট 5 জনকে নির্বাচন করা হবে। আমরা পারবো? হ্যাঁ, যে কেউ অংশগ্রহণ করতে হবে। হবে সোজা প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখন ক্লাস শুরু হয় সর্বপ্রথম? কাছাকাছি গেল 1967 সালে। 66 সালে প্রতিষ্ঠিত হয়। 66 সালে ক্লাস শুরু হয়। আমি আসবো। প্রাণী বিদ্যা বিভাগের একজন সম্মানিত শিক্ষক আমাদের মাঝ থেকে কিছু বছর পূর্বে বিদায় নিয়েছেন। আমি এবার প্রশ্নটি করিনি। ওনার নামে একটা ল্যাব আছে আমাদের, ওই ল্যাবটির নাম কি? যে বলেন এটার জন্য কিন্তু ভালো পুরস্কার আছে। আমি এইটা তাদের মধ্যে পুরস্কার হবে। যে 3 জন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হবে তাদের মধ্যে আরো কিছু পুরস্কারের ব্যবস্থা করা আছে। এখন তাদের কাজ হবে
এখানে কিছু আটা আছে এবং একটা সবুজ দেওয়া আছে। তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আটাগুলা তাদের কপালে রক্ষিত বাড়ির মধ্যে নিতে হবে। যে বেশি আটা নিতে পারবে সে প্রতিযোগিতা প্রথম হবে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। সময় 1 মিনিট। আগে সময়টা আমি দ্বিতীয় পুরস্কার আছে। পান্তা আছে। এখানে 3টা পান্তা আছে। এখন তাদের শর্ত হলো যে তারা হাতে ধরতে পারবে না। এই পান্তা নিলে তারা মুখ দিয়ে নিবে এবং মুখেই খাবে, মুখ দিয়ে তুলে। সে যে এইসব কারণে খুব এক্সপার্ট, বুঝা গেছে। আমি এত বড় হয়েও পারি নাই ভাই, পারে। আর সে এটা পারবো, তার যে উচ্ছ্বাস, তার একটা কিন্তু লক্ষ্য করার মতো না। খেয়াল রেখে আমার কবিতার নাম হচ্ছে অনুভবে অনুভূতি, লিখেছে আমার এক ফ্রেন্ড তসমিন নামাজ। পারবো না কিন্তু, এমন তো বলিনি তোমাকে, ভালোবাসতেই হবে। আমি চেয়েছিলাম অগোর ঘুম থেকে জেগে আবার ঘুমে বান করবো ভীষণ আলসিমিতে। কেউ এসে বলবে এই উঠো, সূর্য যে একেবারে মাথার উপর। আমি চেয়েছিলাম প্রখর রুদ্রে ভীষণ শ্রম শেষে অনার হাত পা নিয়ে গরমকে হব। কেউ এসে বুকে টেনে নিই, শাড়ির আঁচল মুখে দিক সমস্ত ক্লান্তি। এমন তো বলিনি তোমাকে, কাছে আসতেই হবে। আমি চেয়েছিলাম ক্লান্ত বিকেলে কেউ এসে বলুক চলো অচেনা বন্দরে ঝিরঝির বাতাসে ঘুরবে হাত ধরে দুজনে। আমি চেয়েছিলাম গভীর রাত্রিতে কখনো কখনো পাড়ি ফিরলে প্রতিকার সময় বলবে কেউ আমার করোনারা শব্দ শুনে দরজা খুলে দেবে কোনো উৎকণ্ঠিতা। আমি চেয়েছিলাম আষাঢ়ের প্রথম বৃষ্টিতে কোলার সাথে ভিজবো, জ্বর আসবে কনকনিয়ে। কেউ এসে কপালের উষ্ণতা নিক, জলপট্টি দিক, আমার মাথা তুলে খাইয়ে দিক ভীষণ ভালোবাসাই। এমন তো বলিনি তোমাকে, ভালোবাসতেই হবে। আমি চেয়েছিলাম ভীষণ নদী করে আমার মন ভালো করার সমস্ত কলা প্রয়োগ করে কেউ এসে বলুক তোমার মন খারাপ কেন। অথবা আমার এই একাকিত্বের যন্ত্রণায় ভাগ বেরোতে কেউ বলুক আমি ফল তুমি ফল ফুল। ধন্যবাদ। এবার কাঞ্চন আসছে কৌতুক নিয়ে। আসুন আসুন।
একটা চুটকির মতো করে বলতেছি। আমাদের সবার পরিচিত একটা মাছ আছে, যেটা হচ্ছে এনারাস, আমরা কই মাছ নামে তাকে চিনি। কই মাছ, হ্যাঁ এনারাস। আর বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে, আর পেটিক মেয়েরা তো কথাই নেই। কেন ছেলেরা খায় না নাকি? মেয়েরা একটু বেশি খেতে চায়। তো আমি সেরকম একটা ছোট্ট পরিবারের কথা বলছি। ছোট্ট একটা পরিবার, তারা শুধু ওয়াইফ আর হাজব্যান্ড দুজনেই, আর কোনো সদস্য নেই ফ্যামিলিতে। তো বউ বললো কি হাজব্যান্ডকে, ওগো আজকে তুমি বাজার থেকে একটু কই মাছ নিয়ে আসো না, আমার খেতে খুব ইচ্ছে করতেছে। এখন হাজব্যান্ড বাজারে গিয়ে কি করলেন, 5টা বড় বড় কই মাছ নিয়ে আসলেন। এখন কই মাছ নিয়ে এসে কই মাছ রান্না হলো। রান্না হওয়ার পরে ডাইনিং টেবিলে কই মাছ আসলো। আসার পরে বউয়ের ইচ্ছা 3টা কই মাছ উনি নিজে খাবেন, হাজব্যান্ডকে 2টা কই মাছই দেবেন। এখন উনি আগে থেকে বলছেন ওগো তুমি 2টা নাও না ওখান থেকে। তো হাজব্যান্ডের ইচ্ছে উনি 3টাই খাবেন, বউ খাবেন 2টা। এখন ও বলছে যে তুমি 2টা নাও, আমি 3টা খাবো। এখন ওয়াইফ ব্যাপারটা আজ করতে পেরে বলছে যে না আমি 3টা খাবো, তুমি 2টা নাও। তো হাজব্যান্ড বলছে কেন? বলছে আমি তোমাকে আনতে বলছি বাজার থেকে, আমি আনতে বলছি বলে তো তুমি আনছো আজকে, না আর কি অন্য বাজারই করে আনতে। আজকে কই মাছ আনতে সুতরাং আমি 3টা খাবো। হাজব্যান্ড বলছে না আমি বাজার থেকে কষ্ট করে আনছি, তুমি খাবে 3টা, তেমন কোনো কথা হয় না। এখন এই এক পর্যায়ে মানে এমন একটা অবস্থা গেছে, মানে ঝগড়া তাদের মধ্যে ঝগড়া তুমুল পর্যায়ে চলে গেল। শেষে হাজব্যান্ড বলেছে ঠিক আছে একটা কন্ডিশন হোক, এখন থেকে দুজনে চুপ করে থাকবো, দুজনের মধ্যে যে আগে কথা বলবে সে খাবে 2টা, আর যে কথা বলতে যেটা কথা বলবে না সে খাবে 3টা। এখন এই সত্যের মধ্যে দুজনে চুপ করে রইল। এখন ভদ্র মহিলার ইচ্ছা সে কোনো রকমে কথা বলবেন না, 3টা কই মাছ খাবেনি যে কোনো প্রকার। এখন তিনি চুপ করে রইলেন তো রইলেন। সেদিন রাত চলে গেল, রাতেও কথা হলো না, ভোর হয়ে গেল। এখন ভোরে ঘুম থেকে মানে ঘুমের জাগার পরেও উঠতেছে না, কারণ জাগলে তো পাড়া প্রতিবেশীরা আসবে, জিজ্ঞেস করবে এখন কেমন আছে, কথা বললে তো 2টা কই মাছ। এখন কি করলো, এখন মরার মতো পরে রইলো। এখন প্রতিবেশীরা চিন্তা করছে কি 10টা বেজে গেলো, 11টা বেজে গেলো, উঠতেছে না কেন। ঘুম ওই কই মাছ কথা বলে কই মাছ খেতে পারবে না, সেজন্য চুপ করে রইলো। এখন দরজা ভেঙে ফেললো প্রতিবেশীরা, দরজা ভেঙে দেখতে যে খাটের উপর 2টা মরার মতো শুয়ে আছে, কোনো কথা নেই। এখন তারা তার সিদ্ধ হয়ে গেল, আমরা তো এই মানে বিখ্যাত প্রেমের গল্পে দেখছি এরকম যুগল মরণ, এই মরণ তো আমরা এটা হাতছাড়া করতে পারি না। এই যুগল মরণকে আমরা কি করবো, এক কবরে সমাধি দেবো, এক কবরে সমাধিত করবো। এখন কি হলো, তারা 5 জন লোক ঠিক করলো, 5 জন লোক ঠিক করে একটা খাটিয়ে করে 2জনকে কবরে নিয়ে যেতে থাকলো। এখন কবরের মাঝপথে গিয়ে এখন বদ্ধ মহিলা মনে হলো হ্যাঁ রে কুমাসের জন্য জীবন্ত কবরে যেতে হবে। এখন বলছে তখন ওই সৌভাগ্যকম হোক আর দুর্ভাগ্যকম হোক, ওখানে লোক ছিল 5 জন, তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছিল আর কি। তখন হাজবেন্ডকে বলছে ওগো তুমি 3টাই খাও, আমি 2টা খাবো। তখন বলছে না না না, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি 5টাই খাও। 5টা, এখন লোক ছিল 5 জন, তারা মনে করতেছে কি এটা তো বুথ মনে হয়, আমাদের 5 জনকে গিয়ে ফেলবো না, তারা মনে তাদেরকে গিয়ে ফেলবে, তারা নিজের ফেলে তাদেরকে কাইটে সব বুঝে দিন। এইভাবে একটা কই মাছের পরিসমাপ্তি হলো আর কি। আমি বিজয় ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা মনে করার চেষ্টা করো যে আমরা দীর্ঘ 7 বছর এই ক্লাসরুমগুলিতে পড়ে এসেছি, যেখানে আমাদেরকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পাঠ্যসূচি পড়ানোর সঙ্গে সঙ্গে সিলেবাস বহির্ভূত অনেক কিছুই আমাদেরকে বলা হয়েছে। যেমন মনে করার চেষ্টা করো, মালিক স্যারের ক্লাসে যখন আমরা ক্লাস করতাম আমাদের মাস্টার্সে, তখন আমাদের পাঠ্যসূচির বাইরে আমাদেরকে বলা হতো, আমাদের সময় মতো মানে সময়ানুবর্তিতা শেখানো হতো। হুদা স্যারের ক্লাসে যখন আমরা ক্লাস করতাম তখন তিনি জুজেফ যখন পড়াতেন তখন বলতেন তিনি প্রাকৃতিক পরিবেশের কথা, যে পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। শালম স্যারের ক্লাসে কথা চিন্তা করো, যখন তিনি আমাদের পড়াতেন তিনি আমাদের বলতেন যে পড়াশোনার পাশাপাশি কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা ভাইবা বোর্ড ফেস করতে হয়, এইসব অতি দরকারি জিনিস। সুতরাং আমরা এই বিভাগে শুধুমাত্র আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়গুলি আমরা শিখেছি আমাদের জীবনের চলার পথে অনেক অনেক দরকারি কথা। তো আশা করছি তোমরা সেই সমস্ত স্মৃতিগুলি রোমন্থন করবে। এবার আমাদের ইলিয়াস আর অঞ্জনা তাদের রচিত একটা প্যারোডি গান পরিবেশন করবে। সেখানে কিন্তু আমার এই কথার কোনো প্রতিফলন নাই, সেখানে সমস্ত কিছুই নেতিবাচক। ইলিয়াস তোমরা গানে বিদ্যা পড়িও না, করিও না এছাড়া অন্য করণে
কি করলে ইকোলজি করিলে মনে করা যায় আমার ইকোলজি করিলে মনে করা যায় প্রফেসরের ছাত্র ছিলাম প্রফেসরের ছাত্র ছিলাম তোমরা আশাকালীকে আড্ডা মারো রে এসব রুচি করিলে মনে করা যায় আমার এসব জিনিস করিলে মনে করা যায় আগামী সালের ছাত্র ছিলাম আগামী সালের বকা খেলাম তোমরা আড্ডা মারো রে ও তোমরা আড্ডা মারো রে এসব জিনিস করিলে মনে করা যায় আমার এসব জিনিস করিলে মনে করা যায় সারের ছাত্র ছিলাম সারের ছাত্র ছিলাম আমাদের তো আমরা চলে যাচ্ছি আসলে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। এই যে আজকে যে প্রোগ্রামটা করা হচ্ছে এটা কোনো রিহার্সাল ছিল না, কোনো রকম রিহার্সাল ছিল না, এবং আমরা আমাদের সকালে যে বিদায় অনুষ্ঠান ছিল সেটার পরে আমরা কিছু সময় এটার পিছনে ব্যয় করেছি, শুধু কোনো রিহার্সাল ছাড়া, রিহার্সাল ছাড়াই আমাদের অনুষ্ঠান। এবং আমার মনে হয় সেই তুলনায় আমি অন্তত মনে হলো যে অনুষ্ঠানটা ভালোই হয়েছে। যে গানটি না হলে কোনো বিদায় অনুষ্ঠান জমতো না, কোনো বিদায়ের বাঁচতো না, সেই কফি হাউস গানটা আমরা সবাই মিলে যেখানে আছো আমার সিঙ্গেল ঠিক আছে। আমি ট্রেনে হবে, ট্রেনে হবে তোমাদের দাওয়াত সবার ট্রেনে ট্রেনে আমি কে শোনাবো তোমাদের He
ঠিক এসে বসতাম, চার থেকে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় দিন ঘুরতাম। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি দিনেরগুলো সেই, আজ আর নেই। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের শোষালে ছাড় নাটকে রমারায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মইদুল দেশে দলকে লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে
এমন হলো শেষ নামে দুজনাতে আগুনের এক রাতে দেখা হয়ে গেল 3টি বছর পরে জানি না কেমন করে বললাম রেখেছো যেমন বললে আমায় তুমি আছো গো কেমন